আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এইচএসসি চ্যাপ্টার 5 অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই চ্যাপ্টারটির সকল থিওরি আজকের এই এক ভিডিওতে আলোচনা করব। মূলত আজকে থিওরি ক্লাস। এই অধ্যায়টির বেশ অনেকগুলো ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, চাইলে যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারে। তবে সবগুলো ভিডিও দেখার পূর্বে এই ভিডিওটা দেখা ভালো, কারণ এখানে আমি কিন্তু এই অধ্যায়ে প্রোগ্রামিং বা ফ্লো চার্ট অ্যালগোরিদম এই টার্মগুলো বোঝার জন্য যে জিনিসগুলো প্রয়োজন তা কিন্তু আমি এই এক ভিডিওতে আলোচনা করে থাকব। দেখো, সবার প্রথমেই আলোচনা করতে হবে প্রোগ্রাম জিনিসটা কি। আসলে প্রোগ্রাম জিনিসটা কি? প্রোগ্রাম হচ্ছে কিছু সুনির্দিষ্ট দিক নির্দেশনা বা সুনির্দিষ্ট কালেকশন অফ কমান্ড। হ্যাঁ, এটাকে এভাবে বলা যায়। প্রোগ্রাম ইজ এ কালেকশন অফ কমান্ড। কিছু দিক নির্দেশনার সমষ্টি হচ্ছে আসলে প্রোগ্রাম। দেখো, এখানে খুব সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে। সমস্যার সমাধান বা কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় লিখিত ইনস্ট্রাকশনের সমষ্টিকে প্রোগ্রাম বলে। এই গুছানো বলা জাস্ট, কিন্তু আমি যেটা বললাম সেটাই কিন্তু সেট অফ কমান্ডস অথবা কালেকশন অফ কমান্ডস। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? আর কম্পিউটারকে দিয়ে আমরা যখন কাজ করাইতে চাবো, তখন কম্পিউটার যে ভাষা বোঝে সেই ভাষায় আমাদেরকে কিন্তু সেই কমান্ড বা নির্দেশনাগুলো দিতে হবে। আর কম্পিউটারের ভাষায় বা কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা যে ভাষায় সেই কমান্ডগুলো লিখব সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখো, এখানকার সুন্দর বাংলা ভাষায় সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ যা কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য ব্যবহার করা হয়। কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থেকে আলাদা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মধ্যে অবশ্যই কিছু পার্থক্য থাকবে। আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে অনেক কথা অনেক ভেঙে ভেঙে বলি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক অল্প কথাই অনেক বেশি মিনিংফুল টার্ম হবে। এই হচ্ছে ব্যাপার। এরপর দেখো, বৈশিষ্ট্য অনুসারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? বৈশিষ্ট্য অনুসারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে 6টি স্তরে ভাগ করা হয়েছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ, এই 6টা স্তর কী কী? মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হায়ারিকি। হ্যাঁ, এই যে এখানেও দেওয়া আছে। এখানে আরেকটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে, সেটা হলো জেনারেশনের দৃষ্টিকোণ থেকে। ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। দেখো, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ শুধু বাইনারি আর মেশিন কোড ছিল। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসেম্বলি কোড ছিল। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা, সি, প্যাসকেল, ফরটান, তারপরে এই টাইপের ল্যাঙ্গুয়েজ ছিল। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এসকিউএল, তারপরে এলএসপি ছিল। এবং ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কিন্তু একেবারে মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো আমরা এর পরের স্লাইডে কী আছে দেখে নিচ্ছি। প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে, প্রোগ্রাম রচনা করার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রামকে বা ল্যাঙ্গুয়েজকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা দেখছি। একটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা, একটা হলো উচ্চ স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষা সেগুলো হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মানে নিম্ন স্তরের ভাষা বলতে যেই ল্যাঙ্গুয়েজগুলো মেশিন খুব আর্লি বুঝতে পারে, অথবা এখানে কোনো ট্রান্সলেটরের প্রয়োজন হয় না, অথবা ট্রান্সলেটর থাকলেও খুব বেসিক ট্রান্সলেশন করে থাকে। মেন জিনিস সবই কম্পিউটার সরাসরি বুঝে থাকে। ওইগুলোকে আসলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা নিম্ন স্তরের ভাষা বলা হয়েছে। আর উচ্চ স্তরের ভাষাগুলোতে একটা কী লাগে, একটা তৃতীয়টা জিনিস, সেটা হচ্ছে অনুবাদক বা ট্রান্সলেটর লাগে। দেখো, উচ্চ স্তরের ভাষায় সি, সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক, জাভা, ওরাকল, অ্যালগল, ফোরটান, পাইথন, এগুলা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। এবং এই ভাষাগুলোর মধ্যে কি থাকে? এই ভাষাগুলোর মধ্যে অবশ্যই কম্পিউটারকে বুঝতে হলে এই ভাষাগুলো একটা ট্রান্সলেটর বা অনুবাদক লাগে। এরপরে দেখো, বাস্তব জীবনে আসলে প্রোগ্রামিং ভাষার প্রয়োগটা কি? বাস্তব জীবনে আমরা এই প্রোগ্রামিং ভাষা কি কাজে লাগে আমাদের? প্রথমটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট নামক ল্যাঙ্গুয়েজ কাজে লাগে। ডেটা সায়েন্স বুঝতে গেলে পাইথন এবং আর ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়। অ্যাপ ডেভেলপমেন্ট করতে চাইলে জাভা এবং সি ল্যাঙ্গুয়েজ লাগবে। গেম ডেভেলপমেন্ট যারা করতে চায় তাদের C++ এবং ইউনিটি লাগে। প্রোগ্রামিং ভাষা আধুনিক বিশ্বের কিন্তু মেরুদণ্ড। সঠিক ভাষার ব্যবহার দক্ষতা উন্নত করে থাকে। সঠিক ভাষার ব্যবহার কিন্তু দক্ষতা বা স্কিল ডেভেলপ করতে আমাদের সাহায্য করে থাকে। এছাড়াও ভবিষ্যতে প্রোগ্রামিং দক্ষতার প্রয়োজন কিন্তু আরও বাড়বে। এখনও আমাদের দেশে
এই যে এমন একটা জামানা চলতেছে যে জবের খুব ক্রাইসিস, কিন্তু তারপরও যারা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ভালো পারে তাদের কিন্তু জবের একদমই অভাব নেই। এরপরে দেখো যে কথা বলতেছিলাম যে উচ্চস্তরের ভাষা যেগুলা মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনুবাদক সফটওয়্যারের প্রয়োজন হয়, ট্রান্সলেটরের প্রয়োজন হয়। সেই ট্রান্সলেটর আসলে কয় রকমের আছে? ট্রান্সলেটর মূলত 3 রকমের রয়েছে। একটা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রিটার, আর একটা অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ভাষার স্পেসিফিক ট্রান্সলেটরের নাম হচ্ছে অ্যাসেম্বলার। কম্পাইলার আর ইন্টারপ্রিটার দুইটা আপডেট বা একটু তুলনামূলক আপডেট ট্রান্সলেটর। এর মধ্যে কম্পাইলার যেটা, সেটা কিন্তু উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করে, আর উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রামকে আসলে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে থাকে। অবজেক্ট প্রোগ্রাম বলতে হচ্ছে কম্পিউটার যে ভাষাটা বুঝে, সেই ভেঙে ছোট ছোট টুকরা বুঝে, সেই টুকরো টুকরো করার নামই হচ্ছে আসলে অবজেক্ট মানে অবজেক্ট প্রোগ্রাম। দেখো এরপরে ইন্টারপ্রিটারের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে হাই লেভেল ভাষাকে সরাসরি মেশিন ভাষায় পরিণত করে ইন্টারপ্রিটার, আর নোমেনিক বা অ্যাসেম্বলার ভাষার প্রোগ্রাম কোডকে মেশিন ভাষায় কনভার্ট করে থাকে। এরপরে কম্পাইলার হলো প্রোগ্রামে ভুল থাকলে তা জানানো, ইন্টারপ্রিটার ও প্রোগ্রামে ভুল থাকলে তা সংশোধন করা সহজ হয়। প্রত্যেক নির্দেশ ঠিক আছে কিনা পরীক্ষা করা এবং ঠিক না থাকলে তা জানানো, এটাই হচ্ছে অ্যাসেম্বলারের কাজ। এরপরে কম্পাইলারের ক্ষেত্রে একটা কথা বলছে যে প্রধান মেমোরিতে প্রয়োজনীয় স্মৃতি অবস্থানের ব্যবস্থা করা। এই যে অবজেক্ট প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম, এগুলাকে কম্পিউটারের মেমোরিতে অবস্থান অনুসারে সাজানো কিন্তু এটা কম্পাইলার করে থাকে। এবং ইন্টারপ্রিটার এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে থাকে। আর সব নির্দেশ এবং ডেটা প্রধান মেমোরিতে রাখে। আর কম্পাইলারের ক্ষেত্রে সবশেষ পার্থক্য হলো প্রয়োজনীয় উৎসবস্তুকে প্রোগ্রামে প্রিন্ট করা হয়। প্রোগ্রাম আর ইন্টারপ্রিটারের ক্ষেত্রে প্রোগ্রাম নির্বাহের জন্য বেশি সময় লাগে এবং সব ভুল সংশোধনের পর প্রথম নির্দেশ থেকে কাজ শুরু করতে কন্ট্রোলারকে বলা হয়। যদি প্রোগ্রামিং ভুল থাকে তাহলে আবার প্রথম থেকে একেবারে কাজ করতে বলা হয়ে থাকে। তাহলে অনুবাদক সফটওয়্যার 3 প্রকার এবং এদের মধ্যে যে কমন পার্থক্য রয়েছে সে পার্থক্যগুলো কিন্তু এখানে আলোচনা হয়ে গেল। এরপরের যে টার্মটা স্লাইড যেটা রয়েছে সেখানে প্রোগ্রাম ডিজাইনের ধাপসমূহ উল্লেখ করা হয়েছে। আমরা যদি একটা প্রোগ্রাম রচনা করতে চাই, আমরা যদি একটা কোড লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কী কী কাজ করতে হবে, কোন কোন স্টেপ ফলো করতে হবে, সেই বিষয়টা কিন্তু এই স্লাইডে রয়েছে। দেখো প্রথম কাজ যেটা আমাদের, সেটা হলো সমস্যা নির্ধারণ। আমি কী কাজের জন্য প্রোগ্রাম রচনা করব সেই সমস্যাটা আগে তো বের করতে হবে। হ্যাঁ, এটা প্রথম কাজ। এরপরে যেই সমস্যা তুমি পাইলা যে তোমার এই একটা কাজ, এই কাজটা করা লাগবে কম্পিউটারকে দিয়ে, ঠিক আছে, এটা একটা প্রবলেম। এখন এটা সমস্যাটাকে বিশ্লেষণ করতে হবে। ওই সমস্যাটায় তুমি কি ওইটা করতে গেলে আরও কী সমস্যা হইতে পারে বা ওইটা কিভাবে করা যাইতে পারে, এই বিষয়টাকে বলা হয় সমস্যা বিশ্লেষণ। এরপরে অ্যালগরিদম উন্নয়ন এবং ফ্লোচার্ট। এরপরে তুমি যখন সমস্যা বিশ্লেষণ করে ফেলছো, এখন সমস্যা কিভাবে সলভ করবা সেটা একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারো বা সংক্ষিপ্ত আকারে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে সমস্যাগুলোকে লিখে নোট করতে পারো। এইটার নাম হচ্ছে অ্যালগরিদম উন্নয়ন অথবা ফ্লোচার্ট। যদি চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করো তাহলে এটা হবে ফ্লোচার্ট। যদি ভাষার মাধ্যমে সংক্ষেপে উপস্থাপন করো স্টেপ বাই স্টেপ, সেটাকে বলা হবে অ্যালগরিদম। এরপরে প্রোগ্রাম কোডিং, এরপরে কিন্তু কোড করতে হবে, অর্থাৎ কম্পিউটার নিয়ে বসতে হবে। এরপরে কম্পিউটার কোড করার পর সেটা কম্পাইলেশন করতে হবে। মানে তুমি যে কোডটা লিখলা, যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি একটা কোড লিখে থাকো, সেটাকে কম্পিউটারকে বোঝানোর জন্য এখানে ইন্টারপ্রিটার ব্যবহার করতে হবে এবং ইন্টারপ্রিটার দিয়া সেটাকে কম্পিউটারের বোধগম্য মানে কোডে রূপান্তর করতে হবে। এখানে ট্রান্সলেটর বা অনুবাদক সফটওয়্যার কাজ করবে এটা কম্পাইলেশনের। এরপরে প্রোগ্রামের ভুল নির্ধারণ এবং শুদ্ধিকরণ। যদি কম্পাইলেশনে কিছু ভুল পাইলো, সেটা আগে নির্ধারণ করতে হবে এবং শুদ্ধ করতে হবে। এরপরে প্রোগ্রাম নির্বাহ করতে হবে, মানে প্রোগ্রাম রান করতে হবে। এরপরে প্রোগ্রাম টেস্ট করতে হবে যে তুমি যে কাজের জন্য বানাইছো সেই ইনপুটগুলো দিলে সেভাবে কাজ করে কিনা। প্রোগ্রাম ডকুমেন্টেশন করতে হবে, প্রোগ্রামের বর্ণনা লিখতে হবে যে এটা কীভাবে কাজ করবে, কারণ ইউজারকে এটা বোঝাইতে হবে। এরপরে প্রোগ্রাম ইনস্টলেশন, এরপর তোমার কম্পিউটার ইনস্টল করতে হবে যদি সেটা অফলাইন কোনো হয় সফটওয়্যার হয়ে থাকে, অথবা যদি অনলাইন হয় তাহলে অনলাইন থেকে মানে অনলাইনে এটা রাখতে হবে ওই প্রোগ্রামটা অথবা ওই কোডগুলো, যাতে অনলাইনে অন্য মানুষরা সার্চ দিয়ে এটা ওখানে প্রবেশ করে কাজ করতে পারে। এরপরে রয়েছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এরপরে কিন্তু প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ রয়েছে।
এরপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন সি। আমরা সি ভাষায় দিয়ে যদি প্রোগ্রাম করতে চাই তাহলে কি লাগবে? সি এর ভাষায় লিখিত বিভিন্ন প্রোগ্রাম কম্পিউটারকে বোধগম্য করার জন্য কম্পাইলারের প্রয়োজন হয়। বিভিন্ন কম্পাইলার, একটা হলো টার্বো সি, কুইক সি, বর্ডল্যান্ড সি, কোড ব্লকস, ডেভ সি এক্সেট্রা। আমরা এখানে কোড ব্লকস ব্যবহার করে এই অধ্যায়ের প্রোগ্রামগুলো রান করে থাকব, কারণ প্রোগ্রাম এগুলা কিন্তু রান করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। আমরা বহুল ব্যবহৃত যেটা সহজ সেটা হলো কোডবক্স, সেটা দিয়েই দেখাইতে পারি। এবং আমি এর পরের ভিডিওগুলো যেগুলো অলরেডি আমাদের আপলোড করা হয়েছে সেগুলাতে কিন্তু এই কোডবক্স দিয়েই আসলে প্রোগ্রামগুলো রান করে দেখানোই রয়েছে। এরপরে সি প্রোগ্রাম তৈরি করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো নিয়ে এখন ধারাবাহিকভাবে আলোচনা করতে পারি। শুরুতে আমরা ডাটা টাইপ নিয়ে পড়তে পারি। ডাটা টাইপ জিনিসটা কি? ডেটার ধরন এবং মেমোরির পরিসর সংরক্ষণের ভিত্তিতে সি প্রোগ্রামে ব্যবহৃত ডেটাকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। আরও অনেক রকম আছে, তবে প্রধানত এই 4টাই। এইগুলার আবার পার্টিশন রয়েছে। ক্যারেক্টার টাইপের ডাটার ভিতরে সাধারণত এ বি সি ডি ই এফ জি এগুলা থাকে, তারপরে এই টাইপের কিছু একটা থাকে। এরপরে ইন্টিজার টাইপের ডাটার ভিতরে এই যে এগুলা হলো কিওয়ার্ড অফ ডেটা টাইপস। এগুলো লিখতে প্রোগ্রামে যখন লিখবো তখন এই কলামটা ফলো করতে হবে। আর বাস্তবে এগুলার নাম কি? যে CHAR এটা মানে ক্যারেক্টার, INT মানে ইন্টিজার, FLOT মানে ফ্লট, এটা মানে ফ্লটিং পয়েন্ট, ডাবল এটা মানে ডাবলই। তো এইগুলা হচ্ছে কম্পিউটারে আমরা যখন কোড লিখবো তখন কিন্তু এই লেখাগুলো লিখতে হবে, মানে এই অংশটুকুই ব্যবহার করতে হবে, হুবহু এইটার মতো করেই লিখতে হবে। এক্সাম্পল তো তোমরা দেখতেই পারলা। ক্যারেক্টার যেটা সেটা হলো সাধারণত নাম, সংখ্যা, মানে অক্ষর টাইপের যে সব জিনিস থাকে, ভ্যারিয়েবল থাকে, সেগুলার জন্য ক্যারেক্টার ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। ইন্টিজার টাইপ ডেটা হলো পূর্ণ সংখ্যা, 0 1 2 3 4 5 -2 -3 0 এই টাইপের সংখ্যা। আর ফ্লটে হচ্ছে ভগ্নাংশ থাকবে। হ্যাঁ, ডাবলেও ভগ্নাংশ থাকবে, তবে এটা বিগ রেঞ্জের ভগ্নাংশ থাকবে, মানে বড় সংখ্যার জন্য আমরা ডাবল ব্যবহার করতে পারি। এরপরে ভেরিয়েবল ডিক্লারেশন এর কিছু নিয়ম কারণ আমরা জানতে পারি। ভেরিয়েবল ঘোষণা, নামকরণ এবং ব্যবহারের নিয়ম। দেখো, ভেরিয়েবল ঘোষণার ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমাদের মানতে হবে। সেটা হলো ABC, মানে ছোট হাতের ABC থেকে একবার জেড পর্যন্ত, বড় হাতের AB থেকে একবার জেড পর্যন্ত, অথবা 0 থেকে 1 থেকে 9 পর্যন্ত সব সংখ্যা ব্যবহার করতে হবে। আন্ডারস্কোর ব্যবহার করতে পারো, এর বাইরে কিন্তু কোনো কিছু ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না। এই যে এগুলা কিন্তু ভেরিয়েবলের নিষেধাজ্ঞা রয়েছে, এগুলা ব্যবহার করা যাবে না। এরপরে দেখো, ক্লাস নেম আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি কেমনি? এরকম করে যদি দুইটা ওয়ার্ড দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাও তাহলে এমনি করে লিখতে পারো যে ক্লাসটা বড় হাতে, ক্লাসটা লিখলা, এরপর নেমটা বা নেমের এনটা বড় হাতের দিয়ে এরকম করে লিখলো। অথবা মাই কলেজে যে দেখো এরকম করেই লিখছে, তারপরে এইভাবে লিখতে পারো ব্যাংক আন্ডারস্কোর নেম, অর্থাৎ তুমি আন্ডারস্কোর ব্যবহার করতে পারো। শুরুতেই কিন্তু বলছি যে আন্ডারস্কোর কিন্তু ব্যবহার করা যাবে, তাহলে নো প্রবলেম, আন্ডারস্কোর কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, আন্ডারস্কোর ব্যবহার করতে পারো। এরপরে এই যে কোনো একটা কিছু লেখা আন্ডারস্কোর দিয়ে সংখ্যা লিখতে পারো, কোনো সমস্যা নাই, রোল _4, হ্যাঁ এগুলো লিখতে পারো। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ফ্যাক্ট, তারপরে যেমন ব্রেন্স আন্ডারস্কোর, এগুলো ব্যবহার করতে পারো। আনসি বা আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট নিয়ম অনুযায়ী ভেরিয়েবলের নামকরণের অবশ্যই 31 ক্যারেক্টারের কম হতে হবে। ভ্যারিয়েবল কিন্তু 31 ক্যারেক্টারের বেশি হইতে পারবে না। ভ্যারিয়েবল সর্বোচ্চ কি হবে? 31 ক্যারেক্টার হবে। এরপরে হচ্ছে সি প্রোগ্রামিং বেসিক। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে দেখো, একটা সি প্রোগ্রামিং আমরা এখানে খুব সংক্ষিপ্ত একটা কোড লিখে রাখছি। এই কোডটায় খেয়াল করো, দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড নিয়ম, প্রথমে #include stdio.h, তারপরে #define a5, #define b2, তারপরে ইন্টিজার মেইন। হ্যাঁ, এই যে অংশগুলো এগুলা হচ্ছে শুরুতে হলো ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে দুইটা কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল যেটা সেটা কিন্তু আসলে মেন ফাংশনের ভিতরে থাকবে, আর লোকাল ভেরিয়েবল কোথায় থাকবে? মেন ফাংশনের ভিতরে থাকবে। আর গ্লোবাল ভেরিয়েবল গুলা কই থাকবে? গ্লোবাল ভেরিয়েবল গুলা কিন্তু মেন ফাংশনের বাইরে থাকবে, অর্থাৎ হেডার ফাইলের পরেই থাকবে। এই যে দেখো, #define, গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে #define দিয়ে লিখতে হয়।
এই যে হ্যাশ ডিফাইন A=5, হ্যাশ ডিফাইন B=5, B2, এগুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আর লোকাল ভেরিয়েবল হচ্ছে ইন্টিজার সি, এটা মেন ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয়ে থাকে। এরপরে দেখো অপারেটর সম্পর্কে আমরা জানতে পারি। অপারেটর কি? অপারেটর হলো একটি বিশেষ চিহ্ন বা প্রতীক যা প্রোগ্রামিং ভাষায় ভেরিয়েবল, নাম, মান বা এক্সপ্রেশনগুলোর উপর নির্দিষ্ট ধরনের গাণিতিক, যৌক্তিক বা তুলনামূলক কার্য সম্পন্ন করতে ব্যবহৃত হয়ে থাকে। অপারেটর মানে বিশেষ কিছু মিনিং বোঝানোর জন্য আমরা যেই চিহ্ন প্রতীক ব্যবহার করে থাকি মূলত সেগুলাই অপারেটর, অথবা কোনো সম্পর্ক বোঝানোর জন্য। হ্যাঁ, যেমন এখানে কয় প্রকার অপারেটরের কথা বলা হয়েছে। এখানে শুরুতে বলছি বাইনারি অপারেটর আর হচ্ছে ইউনারি অপারেটর। বাইনারি অপারেটরগুলোর মধ্যে ইউনারি অপারেটর যেটা প্লাস মাইনাস এগুলার ইউনারিটি অপারেটর বলছে, ইউনারি অপারেটর। বাইনারি অপারেটর মধ্যে কি আছে? অ্যারিথমেটিক অপারেটর, তারপরে রিলেশনাল অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আছে। অ্যারিথমেটিক মানে কি? একবারে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ব্র্যাকেট, এগুলা হচ্ছে অ্যারিথমেটিক, মানে আমরা অ্যারিথমেটিক মানে বীজগাণিতিক সহজ কথা। এরপরে রিলেশনাল অপারেটর যেমন বড়, ছোট, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, অর ইকুয়াল, তারপরে নট ইকুয়াল, এই ধরনের এগুলাকে বলা হয় রিলেশনাল অপারেটর। লজিক্যাল অপারেটর যেমন অনেক বুলিয়ান অ্যালজেব্রার লজিক টার্ম যেগুলো আছে, অ্যান্ড অর নট, এগুলো বোঝানোর জন্য আমরা যে অপারেটর ব্যবহার করি সেটাকে কিন্তু বলা হয় লজিক্যাল অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, কোনো একটা ভেরিয়েবলের ভিতরে কোনো মান আমরা অ্যাসাইন করবো, সেক্ষেত্রে যে অপারেটর ব্যবহার করি ওটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপরে কন্ডিশনাল অপারেটর রয়েছে। কন্ডিশনাল অপারেটর ইফ, ইলস এরকম আছে, এগুলাকে কন্ডিশনাল অপারেটর বলে। ইফ, ইলস ইফ, তারপরে ইলস, এগুলো কিন্তু কন্ডিশনাল অপারেটর। বিটওয়াইজ অপারেটর, অপারেটরের মধ্যে এই যে এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন, এগুলো কিন্তু আমরা বিটওয়াইজ অপারেটর হিসেবে ব্যবহার করে থাকি। এরপরে প্রোগ্রামের ভুল সংশোধন করার জন্য প্রোগ্রামে কি ধরনের ভুল থাকে সেই বিষয়টা প্রথমে যেটা থাকে হইতে পারে সেটা হলো ডেটা ভুল। প্রোগ্রামের ডেটা ভুল বা ডেটা ভুল কি ধরনের ভুল? যেমন 10-এর স্থলে 01 লেখা রাখছি, লেখা দরকার 10 কিন্তু আমি লিখছি 1, মানে 10 লেখার দরকার তুমি 01 লিখছো, তাহলে এই ধরনের ভুলটাকে বলা হয় ডেটা ভুল। এরপরে আছে যুক্তিগত ভুল মানে লজিক্যাল ইরর, সেটা হচ্ছে m ইজ গ্রেটার দেন n লেখার দরকার কিন্তু আমি লিখে ফেলাইছি m লেস দেন n, তাহলে এইটাকে বলা হয় লজিক্যাল ইরর। এরপরে আছে সিনট্যাক্স ইরর, কোনো জায়গায় প্রিন্টএফ লিখতে হয়, প্রিন্টএফের সবগুলো অক্ষর ছোট হাতে লিখতে হয়, আমি পিটা বড় হাতে লিখে ফেলাইছি, এটাকে বলা হয় সিনট্যাক্স ইরর। ঠিক আছে? অথবা প্রিন্টএফের আমি আই দেই নেই, এটা হলো কি ধরনের ভুল? এটা হলো সিনট্যাক্স ইরর। এরপরে অ্যালগোরিদম জিনিসটা কি সেটা আমি অ্যালগোরিদমের ডেফিনিশন অলরেডি এর আগেও দিছি, এখন আবার ডিটেলসে বলতেছি। অ্যালগোরিদম হলো একটি সমস্যা সমাধানের ধাপে ধাপে নির্দেশনার সেট যা একটি নির্দিষ্ট কার্য সম্পন্ন করতে ব্যবহার করা হয়। এটি একটি নির্দিষ্ট ক্রমে লিখিত হয় এবং সাধারণ ভাষা বা ছদ্ম কোডে প্রকাশ করা যেতে পারে। সহজ ভাষায় হচ্ছে অ্যালগোরিদম হচ্ছে এমন একটা জিনিস যে যা কোনো একটা সমস্যা সমাধান করার জন্য ধাপে ধাপে আমরা স্টেপ বাই স্টেপ ওই সমস্যা সমাধানের মানে প্রক্রিয়াটা আমি উপস্থাপন করব ধাপে ধাপে। সেটাই হচ্ছে অ্যালগোরিদম। যেমন মনে করো যে তুমি বাজার করতে যাবা, তাহলে তোমার এই ক্ষেত্রে অ্যালগোরিদমটা কি হইতে পারে? স্টেপ 1 তুমি বাজারের মনে করো যে টাকা পকেটে পড়লা, তারপরে বাজারের জন্য প্রয়োজনীয় ব্যাগ হাতে নিলা, তারপরে স্টেপ 2 একটা রিক্সা রাখ দিলা, স্টেপ 3 রিক্সা রাখ দিলা, তারপরে স্টেপ 4, এরকমভাবে মানে আমি বলতে পারি যে অ্যালগোরিদম হচ্ছে এরকম একটা জিনিস যে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য আমরা ধাপে ধাপে যে সলিউশনটা লিখি সেটাই মূলত অ্যালগোরিদম। অ্যালগোরিদমের ক্ষেত্রে আরও কিছু কথা এখানে বলা আছে। একজন ইউজার থেকে 3টা সংখ্যা কিবোর্ড দিয়ে ইনপুট নিয়ে ওই সংখ্যাগুলোর অ্যাভারেজ নির্ণয় করার অ্যালগোরিদম তৈরি করে। এই যে এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে রাখছি। একজন ইউজারের কাছ থেকে তুমি কয়টা সংখ্যা নিবা? 3টা সংখ্যা নিবা এবং ওই 3টা সংখ্যার গড় নির্ণয় করবা। কি নির্ণয় করবা? গড় নির্ণয় করবা। প্রথমে কি করতে হবে? কাজ শুরু করলা। স্টেপ 2 যে সংখ্যা 3টির মান গ্রহণ, ইউজারের কাছ থেকে মানগুলা নিলা। স্টেপ 3তে কি করছে? সংখ্যা 3টির যোগফল নির্ণয় করলা। গড় নির্ণয় করতে গেলে তো আগে গড়ের সূত্র হলো রাশিগুলোর যোগফল বা রাশি সংখ্যা, তুমি সরাসরি না দিয়ে আগে তো যোগফল বের করতে হবে, তাহলে আগে যোগফল বের করলা, পরে ওই যোগফলকে 3 দ্বারা ভাগ করলা, এরপরে ভাগফলটাই আসলে গড়। তাহলে গড় বলে দিলা যে অ্যাভারেজের মানে এত। এই হচ্ছে একটা রিয়েল
অ্যালগরিদমের এক্সাম্পল। অ্যালগরিদমের আবিষ্কারক কে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানো। তোমরা কিন্তু এটা তার ছবিটা এখানে দেওয়া আছে আমার এখানে, তোমরা চাইলেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারো এই বিজ্ঞানীর নাম কি। হু ইনভেনশন দ্য অ্যালগরিদম, ঠিক আছে, কে আসলে অ্যালগরিদম আবিষ্কার করেছে তার ছবি দেওয়া আছে, তার নামটা তোমরা কমেন্টস করে জানিয়ে দিতে পারো। এরপরে ফ্লোচার্ট। ফ্লোচার্ট হচ্ছে কোনো অ্যালগরিদম এর সচিত্র উপস্থাপনই হচ্ছে ফ্লোচার্ট। কোনো সমস্যা যখন আমরা চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, কোনো সমস্যার সমাধান যখন আমরা চিত্রের মাধ্যমে করব, তখন ওইটাকে কি বলা হয়? ফ্লোচার্ট বলা হয়। কোনো অ্যালগরিদমের সচিত্র উপস্থাপনই হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট দুই রকমের হয়, একটা হলো সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। সো ফ্লোচার্ট কয় রকম এটা অনেক সময় আসে, কারণ এটা সবসময় এত পড়া হয় না। ফ্লোচার্ট কিন্তু দুই প্রকার, একটা হলো সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। এখানে একটা বিশাল ফ্লোচার্টের এক্সাম্পল দেওয়া আছে। যেমন একটা সফটওয়্যার যদি আমরা ডিজাইন করতে চাই বা একটা সফটওয়্যার ফার্মে যখন আমরা কোনো কাজ করি, তখন এটা কিভাবে কাজ করি, স্টার্ট এই যে এতগুলো ফলো এরকমভাবে বিভিন্নভাবে ফলো করে কাজটা করি, এবং এই যে একটা প্রজেক্ট সম্পূর্ণ করা হয়েছে, এইগুলো হলো তার স্টেপগুলো ফলো করা হয়েছে। যে এটা ডিটেলসে এত বোঝানোর প্রয়োজন নাই, তবে দেখতে পারো যে ফ্লোচার্ট এইরকম হয়। এখানে কিন্তু একটা পুরা কাজের নকশা, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ফ্লোচার্টের মধ্যে কিছু চিহ্ন আছে যে চিহ্নগুলো স্পেসিফিক এবং এগুলার সুনির্দিষ্ট মানও রয়েছে এবং সুনির্দিষ্ট মিনিং রয়েছে, এবং সেগুলোর মধ্যে এই যে যেমন এটারে আমরা কি বলতে পারি, উপবৃত্ত বলতে পারি, সেটা হচ্ছে শুরু নির্দেশ করে সাধারণত। তারপরে এই যে সামন্ত্রিক চিহ্ন যেটা, সেটা ইনপুট বা কোনো একটা কাজের ইনপুট বা আউটপুট প্রকাশ করার জন্য বোঝাইয়ে থাকে। তারপরে প্রক্রিয়াকরণ বা কোনো একটা কাজ সম্পাদন, এই জিনিসটা আয়তক্ষেত্র দ্বারা বোঝানো হয়, বা উপরে নিচে এদিকে ওদিক সেদিক যাওয়ার জন্য তীর চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। সিদ্ধান্তর জন্য এরকম রম্বস চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। এই হচ্ছে ফ্লোচার্টের। আরও কিছু চিহ্ন রয়েছে, আমরা আরও সেগুলো দেখে নিতে পারি ধারাবাহিকভাবে, বা আমরা যখন প্রবলেমগুলো সলভ করব তখনও যদি নতুন চিহ্ন আসে সেগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসে তখন বলবো। আরও একটি ফ্লোচার্টের এক্সাম্পল এখানে রয়েছে। কিসের ফ্লোচার্ট? এটা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার ফ্লোচার্ট। দেখো, তিনটা সংখ্যার মধ্যে যখন আমরা বড় সংখ্যা নির্ণয় করব, প্রথম কাজ কি হবে? ইউজারের কাছ থেকে তিনটা সংখ্যা ইনপুট নিতে হবে। প্রোগ্রাম শুরু করছি, এই যে শুরু। এরপরে কি করছি আমরা? ইউজারের কাছ থেকে তিনটা আমরা সংখ্যা নিছি। একটা সংখ্যা কি এ, আর একটা বি, আর একটা হচ্ছে সি। দেখো, প্রথমে চেক করছি তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমেই তো তিনটা পারবো না আমরা আসলে। প্রথমে যে দুইটা বলবো ওই দুইটার সাথে আগে কম্পেয়ার করব, পরে ওই দুইটার মধ্যে যে বড় তার এর সাথে তৃতীয়টা কম্পেয়ার করব, এইভাবে করব। দেখো, এ ইজ গ্রেটার দেন বি কিনা প্রথমে চেক করা হয়েছে। যদি আনসার আসে ইয়েস, মানে এ বড়, তাহলে তখন চেক হইতেছে এ আর সির মধ্যে কে বড়, মানে এ আর বির মধ্যে বড় হইলো এ, তাহলে এটা এখন সির চেয়েও বড় কিনা, এ ইজ গ্রেটার দেন সি কিনা। যদি আনসার আসে ইয়েস, হ্যাঁ এটা সির চেয়েও বড়, তাহলে এই হচ্ছে এখানে সবচেয়ে বড় সংখ্যা, তাহলে এর মান প্রিন্ট করে দাও। যদি এই জায়গায় আসে এ বির চাইতে বড়, ঠিক আছে এ বড় এখানে, বাট এ হচ্ছে বির চাইতে বড়, ঠিক আছে, কিন্তু এখানে এসে দেখা গেল নো অ্যান্সার, নো, মানে এটা সির চেয়ে বড় না, তাহলে এর চেয়ে বি বড়, বির চেয়ে এ বড়, আবার এর চেয়ে সি বড়, তাহলে আলটিমেটলি সবচেয়ে বড় সংখ্যা কি এখানে? তাহলে এখানে সি সবচেয়ে বড় সংখ্যা, এখানে কিন্তু তাহলে সি সবচেয়ে বড় সংখ্যা হবে। এখানে যদি আমি দেখো, এখানে দেখাচ্ছি যে এখানে এ সবচেয়ে বড় সংখ্যা, তাহলে এ স্টেপে এ বড় হইলো, ফাইন, কিন্তু এখানে এর বড় হইলো না, এখানে সি বড় হইলো, তাহলে তো এখানে সি বড় সংখ্যা হবে, এটা সি হবে, এই চিহ্নটা কি হবে? এটা সি অক্ষর হবে। হ্যাঁ, এরপরে এই জায়গায় আসি, এখানে এ ইজ গ্রেটার দেন বি, এটা নো রেজাল্ট আসছে। নো রেজাল্ট আসা মানে হলো এখানে বি বড়, তাহলে এবার বিটা সির সাথে চেক করব। বিটা কার সাথে চেক করব? সির সাথে চেক করব। যদি বি সির চেয়ে বড় হয়, এইখানে বি বড়, কিন্তু এইখানে এ আর বির মধ্যে বি বড়, এই যে এটা নো আসছে, এ বড় না মানে বি বড়, তাইলে নো আসা মানে বি বড়, তাহলে এইখানে বি বড়, আবার এইখানে বিটা দেখা গেল সির চেয়ে বড়, তাহলে এখানে বি সবচেয়ে বড় সংখ্যা। এই যে এখানে প্রিন্ট করে দিব বি সবচেয়ে বড় সংখ্যা, এখানে প্রিন্ট বি বড় সংখ্যা। আচ্ছা, এখন এইখানে বি বড়, ফাইন, বাট এইখানে বি বড় না, বিটা আবার সির চেয়ে বড় না, তাহলে সি সবচেয়ে বড় সংখ্যা। তাহলে এখানে যদি নো আসে, প্রিন্ট করে দিব সি সবচেয়ে বড় সংখ্যা। তাহলে কিন্তু মানে ঘটনা যতগুলা হইতে পারে সবগুলা কিন্তু এখানে হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের মেন কাজটা শেষ।
এই দিকে হলে এটা বড়, ওই দিকে গেলে এটা বড়, এগুলো সব কিন্তু শেষ। এখন এটা আমরা যে সংযোগ চিহ্ন, তীর চিহ্ন দিয়ে মাঝখানে গোল দিলে এটাকে বলা হয় সংযোগ চিহ্ন। সংযোগ চিহ্ন দিয়ে প্রোগ্রামটা শেষ করে দিলাম। এইভাবে আমরা কিন্তু ফ্লোচার্ট লিখে থাকি। সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ফ্লোচার্ট লিখে থাকি। তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার ফ্লোচার্ট এখানে সি ভাষায় প্রোগ্রাম দেখানো হয়েছে। আমরা যদিও এগুলার ধারাবাহিক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তারপরেও একটা বুঝিয়ে দিতেছি, যেহেতু এই ভিডিওতেই মাত্রই আমরা সব থিওরি পড়লাম, তাহলে এখান থেকে আমরা প্রথম এক্সাম্পলটা সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাশ ইনক্লুড stdio.h। ফাইন, আমরা এটা কিন্তু সি প্রোগ্রাম শুরু করতে হয় এভাবেই, এবং এই অংশটাকে বলা হয় হেডার ফাইল। এই অংশটাকে কি বলে? এই অংশটাকে বলে হেডার ফাইল। এবং হেডার ফাইল কি আছে সেটা তোমরা দেখলা, হ্যাশ ইনক্লুড stdio.h। কারণ হেডার ফাইল দিতে হবে, হেডার ফাইলের মধ্যে মূলত এখানকার কিওয়ার্ডগুলা গুচ্ছিত থাকে। হেডার ফাইল না থাকলে আসলে এই কিওয়ার্ডগুলাকে কম্পাইলার চিনবে না। এরপরে দেখো, মেন ফাংশন শুরু করতে হয় সি প্রোগ্রামের ক্ষেত্রে ইন্টিজার মেন দিয়ে। তারপরে এখানে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এ বি সি নামে, কারণ আমি তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতেছি। এরপরে আরও একটা ভেরিয়েবল ঘোষণা করে রাখা হয়েছে লার্জেস্ট নামে। এখানে ইন্টার 3 নাম্বার, তিনটা সংখ্যা ইনপুট চাইছে। তিনটা সংখ্যা ইনপুট চাইলে এই যে প্রিন্টএফ, এইটা লেখা, এই প্রিন্টএফ ইন্টার 3 নাম্বারস, এটা লেখার কারণ হচ্ছে প্রোগ্রামটা যখন রান হবে তখন কিন্তু কালো স্ক্রিনের মধ্যে এই লেখাটাই সবার আগে বাইসে উঠবে, যে ইন্টার 3 নাম্বারস। এরপরে তিনটা নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নিব, তাহলে এইগুলা নেওয়ার জন্য আমি চাইলাম সে দিব, তখন আমি রাখবো কই? রাখার জন্য পাত্র দিতে হবে, এই যে %d %d %d। অর্থাৎ তিনটাই কোন ধরনের ভেরিয়েবল? তিনটাই হচ্ছে, এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এটাকে কি বলে? ফরম্যাট স্পেসিফায়ার বলে। তাহলে এই অংশটা কোথায় থাকবে? এই যে ইন্টিজার টাইপের ভেরিয়েবল চাইছি না, এই জন্য ইন্টিজার টাইপের ভেরিয়েবলের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। তাহলে এখানে কি রয়েছে? %d। এই %d, এই যে তিনটা %d মানে তিনটা ভেরিয়েবল চাইছি, এই জন্য এই %dর ভিতরে কার মান থাকবে এটা লিখতে হবে m%a দিয়া। এই পরের %dর ভিতরে কার মান থাকবে? বির মান থাকবে, এটা লিখতে হবে m%b দিয়া। পরের %dর মধ্যে কি থাকবে? সির মান থাকবে, এটা লিখতে হবে। এরপরে তিনটা সংখ্যা বড় তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য আমরা ওখানে ফ্লোচার্টে যা করছিলাম তাই করব। প্রথমে a ইজ গ্রেটার দেন b কিনা সেটা চেক করতেছি, a ইজ গ্রেটার দেন c কিনা সেটা চেক করতেছি। যদি এই দুইটা ঘটনাই সত্য হয় তাহলে লার্জেস্ট এ, মানে এর মধ্যে লার্জেস্টের ভিতরে এ রাখবো। যদি এইটা না হয়ে এই ঘটনা হয় বি ইজ গ্রেটার দেন এ, বি ইজ গ্রেটার দেন সি, তাহলে লার্জেস্টের মধ্যে লার্জেস্ট নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছিলাম এর মানটা সির মধ্যে রাখবো। এরপরে যদি এটাও না হয়, তাহলে প্রথম এও বড় না বিও বড় না, তাহলে তৃতীয় সংখ্যাটা তো এমনিই বড়, তাহলে লার্জেস্টের মধ্যে এই দুইটা ঘটনা সত্য না হইলে আমরা কিন্তু ইলস লেখে লার্জেস্টের ভিতরে সি ভেরিয়েবলটা রেখে দিব। এরপরে এই তিনটার মধ্যে যেটা একটা তো সত্য হবেই, অতএব ওইটার মানটা প্রিন্ট করে দিব। এই হচ্ছে ব্যাপার তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার ফ্লোচার্ট বোঝাইলাম। আমাদের এটার আলাদাও আরও ভিডিও রয়েছে, যেটা একসাথে প্রত্যেকটা প্রবলেমের একসাথে ফ্লোচার্ট, অ্যালগোরিদম এবং সি ভাষায় প্রোগ্রাম সলভ করা আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। তোমরা সেই ভিডিওগুলো দেখে সুন্দর করে শিখতে পারো। এবং কোনো বিষয়ে সমস্যা হলে অবশ্যই আমাদের ফেসবুকে ছাড়া ভিডিওর জন্য কমেন্টস, এবং ইউটিউবেও কিন্তু ভিডিওতে কমেন্টস সেকশনে গিয়ে কমেন্ট করে বলতে পারো। আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।